ধুর, তেমন জুত পাচ্ছি না বুঝলি। পরীক্ষা শেষ হবার পর লোকজন পাহাড় সমুদ্রে ঘুরে বেড়ায়, আর আমরা কিনা চা খেয়ে খুশি। হ্যাঁ ভাই, আমরা তো তোর মতো গোমরা থেরিয়াম নই, ছোট ছোট জিনিসে আনন্দ উপভোগ করার মূল্য দিতে জানি। হ্যাঁ, সেই কিছু বছর পরে যখন বাতের ব্যথায় বিছানায় পড়ে কাতরাবি, তখন বুঝবি সময় থাকতে অ্যাডভেঞ্চার না করে পৃথিবীটাকে না চিনে কত বড় ভুল করেছিস। থামবি তোরা? কি শুরু করেছিস? সব সময় শুধু ক্যাচ 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 করে দুজন দুজনের পেছনে লেগে থাকিস। তবে যাই বলিস, বিমল একটা কাজের কথা বলেছে, মনটা বেশ ঘুরতে যাই করছে। আরে তো চল না আমাদের গ্রামে। হ্যাঁ, পাহাড় সমুদ্র এসব হয়তো নেই, কিন্তু পাশেই ঘন জঙ্গল, আশেপাশে অনেক ঐতিহাসিক জায়গাও আছে। যখনই আমার বাড়ির সবাইকে তোদেরকে নিয়ে বলি, আমায় খালি বলে যে একবার এদেরকে নিয়ে আয়, আর এই সুযোগে সেটাও না হয় হয়ে যাবে। কথাটা মন্দ বলিসনি। কাকিমার হাতের মোয়া নাড়ু হলে তো ছুটিটা একদম জমে যায় রে। আমাদের তো বাড়ির জন্য বেরোতেই হবে, এক সপ্তাহ না হয় তোদের ওখানেই কাটিয়ে আসবো। ব্যাস, এটাই তো চাইছিলাম, এবার ছুটিটা পুরো জমে যাবে। পরদিন সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আনন্দের গ্রামের উদ্দেশ্যে। গাড়ি কিছুক্ষণের মধ্যে শহরের কোলাহল ছাড়িয়ে জঙ্গলের রাস্তা ধরল। ফুরফুরে হাওয়া, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা নদীর ঝিরিঝিরি শব্দে প্রাণ যেন জুড়িয়ে গেল। আরে কাকা, কি গান লাগিয়ে রেখেছো বলো তো? এটা কোনো ধিনচাক গান লাগাও না। ড্রাইভার গানটা বদলে একটা চলতি হিন্দি গান চালালো। কমলেশ গানের তালে তালে মাথা দোলাতে শুরু করলো। আমি এক প্রকার বিরক্ত হয়ে বললাম, মানে তোর মধ্যে রুচিবোধ বলে যদি কিছু থাকে, পুরোনো গানের স্বাদও বুঝিস না? না গো দাদু, আমরা এই যুগের মানুষ। ব্যাস, ভোগও এখন এদের ক্যাচাল এক সপ্তাহ ধরে। প্রায় অনেকক্ষণ বাদে গ্রামের এক বেশ বনেদি বাড়ির সামনে আমাদের গাড়ি গিয়ে থামলো। আমি, বিমল, কমলেশ আর আনন্দ গাড়ি থেকে নামতেই দেখি আনন্দের বাবা মা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আনন্দের বাবা বিজয়বাবু এগিয়ে আসেন আমাদের দিকে, বললেন, তাহলে 2 বছর পরে অবশেষে তোর বন্ধুদের পায়ের ধুলো পড়লো এই গ্রামে। আমি, কমলেশ ও বিমল একে একে করে আনন্দের বাবা মাকে প্রণাম করলাম। আর বলবেন না কাকু, আমাদের আনন্দ এর আগে বলেইনি যে আপনাদের গ্রাম এত সুন্দর। যাক, এখন যে এসেছে সেটাই অনেক। যাও, ভেতরে গিয়ে একটু হাত পা ধুয়ে নাও। আনন্দের মা তোমাদের জন্য অনেক রান্না করে রেখেছে। এতটা পথ পেরিয়ে এলে খিদে তো নিশ্চয়ই খুব পেয়েছে। ও সে আর বলতে কাকাবাবু, কাকিমার হাতের রান্না কিন্তু আমাদের হোস্টেলে বিখ্যাত। ছুটি শেষ হলে প্রতিবার সবাই মিলে আনন্দের পথ চেয়ে থাকি কাকিমার হাতের মুড়ির মোয়া খাওয়ার জন্য। এখন বুঝলি তো আনন্দ, কমলেশ তোর সাথে কেন বন্ধুত্ব করেছে? কোনো হরিহর আত্মা নেই, সব পেটের ধান্দা। আচ্ছা বাবারা, তোমরা ভেতরে এসো। শুধু মুড়ির মোয়া কেন, আরো অনেক কিছু রান্না করে রেখেছি। আনন্দের বাবা মা আমাদের বেশ আপ্যায়ন করে ঘরের ভেতরে নিয়ে গেলেন। কাকিমার হাতের মজার খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিতে নিতেই রোদটা একটু কমে আসলো। তা দেখে আনন্দ আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো গ্রাম দেখতে। 4 জন মিলে হাঁটা লাগালাম জঙ্গলের পথে। চারদিকে একটা সুন্দর নিস্তব্ধতা, মাঝে মাঝে নাম না জানা পাখির ডাক। এতদিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যে দখল দেখা দিয়েছিল চোখে মুখে, তা নিমিষেই উধাও হয়ে গেল মনে হচ্ছে। ভাই আনন্দ, তুই যে এত সুন্দর জায়গায় বড় হয়েছিস, সেটা আমাদের থেকে এতদিন বেমালুম চেপে গেছিস। কি আর বলবো বল, ওই যে রবি ঠাকুরের একটা কবিতা আছে না, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু। নিজেদের হাতের কাছে যে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা আমরা কখনো চোখ মেলে দেখি না ভাই, যতক্ষণ না বাইরের কেউ এসে আমাদের তা দেখিয়ে দেয়। কিরে রজত, তুই তো আবার ইঞ্জিনিয়ারের বেশে শিল্পী মানুষ, 1-2খানা ছবি এঁকে ফেলনা হয় যে কয়দিন এখানে আছিস।
তা ঠিক আছে, কিন্তু সবার সাথে ঘুরতে এলে শিল্পটা বেশ ধামাচাপা পড়ে যায়, বুঝলি? ওটা যদি একা আসতাম তাহলে মাথাটা ভালো খুলতো। যাকগে, কমলেশ, তুই এত চুপচাপ যে? ধর, কি সুন্দর খেয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছিলাম, তোরা টেনে নিয়ে এলি। তোরা মানুষ নাকি? বাহ 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 বাহ, ঠিক বলেছিস কমলেশ। এমন বেরসিক লোকজন আশেপাশে থাকলে তোর মাথা থেকে শিল্প বেরোবো কি করে বলতো? চল চল, বাঁদিকে ঘোর। জঙ্গলের মাঝে একটা খুব সুন্দর ঝিল আছে, তোদেরকে সেখানেই নিয়ে যাব, চল। আমি, বিমল ও কমলেশ আনন্দকে অনুসরণ করে এগিয়ে চললাম। আনন্দের পেছনে পেছনে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছি। এমন সময় জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখে থেমে গেলাম। ঝোপঝাড়ে ঢাকা বহু বছরের পুরনো একটা বাড়ি। কি যেন একটা রহস্য লুকিয়ে আছে ওই বাড়িটার মধ্যে, যা আমাকে বারবার হাতছানি দিয়ে নিজের কাছে ডাকছে। আরে কি রে রজত, দাঁড়িয়ে পড়লি যে? আয়। আচ্ছা আনন্দ, ওই বাড়িটা কার? ওটা ওটা তো একটা হানা বাড়ি। বুঝেছি। আনন্দ এক প্রকার টেনে আমাকে সেখান থেকে নিয়ে আসে। সন্ধে নেমে এসেছে, তাই আমি, আনন্দ, বিকাশ আর কমলেশ গ্রামের একটা ছোট্ট খাবার দোকানে বসে হালকা নাস্তা করছিলাম। কমলেশ বলল, ওহ, কি দারুণ মানুষের ঘুগনি আনন্দ। তোদের গ্রামটা সত্যি অসাধারণ রে। কি রে রজত, খাচ্ছিস না যে কিছু? ভালো লাগে না? আসলে ওই জঙ্গলের বাড়িটা দেখার পর থেকে বেশ কিছুক্ষণ কেটে গেছে, কিন্তু ওই বাড়িটার কথা আর আনন্দের কথা এখনো ক্রমাগত ঘুরপাক খেয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে। আচ্ছা আনন্দ, ওই বাড়িটার কি গল্প বলতো? তুই যে বললি ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না। আমরা এতক্ষণ খেয়াল করিনি। একজন বৃদ্ধ লোক দোকানে বসে আমাদের কথাগুলো শুনছিলেন। উনি বললেন, তোমরা যে বাড়ির কথা বলছিলে, সে বাড়ির কথা কিন্তু আর ভুলেও মুখে এনো না। ওটা এক ডাকিনীর বাড়ি। ডাকিনীর বাড়ি মানে? আরে তারিণী জেঠু, কেন বেকার বেকার ভয় দেখাচ্ছ বলো তো? এসব কি ওরা কোনোদিন শুনেছে নাকি? হ্যাঁ, বারে আনন্দ যে, কলেজ থেকে কবে ফিরলি? পরীক্ষা শেষ। আর এরা কারা? এই তো এই কালই পরীক্ষা শেষ হলো। এই বন্ধুদেরকে নিয়ে একটু এসছি গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো বলে। তা বেশ বেশ, গ্রাম ঘোরাবি ভালো কথা। তাই বলে ওই বাড়ির কাছে নিয়ে যাবি? তুই জানিস না ওই বাড়ির অতীতকে ভয়ঙ্কর। অতীত ভয়ঙ্কর মানে? অতীতে কি হয়েছিল ওই বাড়িতে? আমরা যখন ছোট ছিলাম, ওই বাড়িতে এক বুড়ি বাস করত। বৃদ্ধার বয়স ছিল 80-র কোঠায়। বাড়ি থেকে খুব একটা কোনোদিন বের হতে তাকে দেখা যেত না। কিন্তু কি একটা টানে গ্রামের সব বাচ্চারা সেই বুড়ির কাছে ছুটে ছুটে যেত। বুড়ি তাদের সাথে হেসে খেলে গল্প করে ভালোই সময় কাটাতো। কিন্তু মুশকিলটা ছিল অন্য জায়গায়। গ্রামের মায়েরা হঠাৎ লক্ষ্য করতে শুরু করে, বুড়ির বাড়ি থেকে ফেরার পর তাদের ছেলে মেয়েরা কেমন যেন ঝিমিয়ে পড়তে থাকে। তাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে পড়ে। সারাদিন পড়ে পড়ে বাচ্চাগুলো শুধু ঘুমায়। মায়েদের সন্দেহ হয় যে সেই বৃদ্ধা নিশ্চয় কিছু জাদুটোনা করে তাদের বাচ্চাদের প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। তারা গ্রামের মোড়লের কাছে দল বেঁধে বিচার চাইতে যায়, কিন্তু মোড়ল মশাই ছিলেন ভালো মানুষ। শুধুমাত্র কয়েকজন গ্রামের মহিলার অহেতুক সন্দেহের বশে তিনি এক অবলা বৃদ্ধকে কোনোভাবেই গ্রাম ছাড়া করতে রাজি হননি। কিন্তু কিছুদিন পর যা ঘটে তাতে পুরো গ্রাম শিউরে ওঠে। গ্রামের এক 5 বছর বয়সের বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে যায় হঠাৎ। অনেক খোঁজাখুঁজির পর বুড়ির বাড়ির পেছনের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুরো গ্রাম ক্ষেপে ওঠে। কারোর মনে কোনো সন্দেহ থাকে না যে সেই বুড়ি এক ডাইনি।
গ্রামের মানুষরা তাকে বাড়িতে গিয়ে পিটিয়ে মেরে ফেলে। বলেন কি, শুধুমাত্র সন্দেহর বশে একজন বৃদ্ধা মহিলাকে এভাবে মেরে ফেললো আর কেউ কিছুই বলল না? তোমাদের বয়স কম, তাই জানো না। ডাকেরি বিদ্যায় পারদর্শীদের অসহায় বৃদ্ধ মহিলাদের বেশেই দেখতে পাওয়া যায়, যাতে কেউ তাদের সন্দেহ না করে। বুঝলেন কাকু, সমস্যাটা হলো তখনকার মানুষজনের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, তাই এসব কুসংস্কারে বিশ্বাস করত। এখনকার মানুষ এসবে বিশ্বাস করে না। বিমল, আর কথা বাড়াস না তো, রাত হয়ে এলো, চল ফেরা যাক এবার। সন্ধ্যায় গল্পটা শোনার পর থেকে মনটা বেশ খারাপ হয়ে আছে, বুঝলি। কে জানে তখনকার দিনে অশিক্ষা বা অপশিক্ষার জেরে জন্ম হওয়া কুসংস্কারের শিকার আরও কতজনকে হতে হয়েছে। যা বলেছিস, বারবার এটা নিয়েই ভাবছি উনি কত কষ্ট পেয়ে না মারা গিয়েছিলেন। না রে ভাই, তোরা ছোটবেলা থেকে শহরে মানুষ, তাই তোরা জানিস না। গ্রামে গঞ্জে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ভাই, তুই না বিজ্ঞানের ছাত্র, এসব বলতে লজ্জা করে না? আচ্ছা, তুই বলেছিলি ছোটবেলা থেকে সবসময় শুনে এসেছিস ওই বাড়িতে কেউ ঢুকলে আর ফিরে আসে না। নিজে কখনো এই বিষয়টা ঘটতে দেখেছিস? না, তা দেখিনি বটে। তবে বেশ, নিজের চোখে দেখবার ইচ্ছে তো। ঠিক আছে, চল তাহলে আজই সবাই মিলে ওই বাড়িতে রাতটা কাটিয়ে আসি। বল, যাবি? কিন্তু তোর বাবা মা যেতে দেবেন ওনারা? আরে এটা গ্রাম, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। চুপচাপ বেরিয়ে যাব, কেউ টের পাবে না। ইস, আরে ঘুমানোর সময় তোর এইসব অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে? দুপুরে ঘুমোতে দিস না কিন্তু আমাকে। উফ, মেয়ে মানুষের মতো নাকি কান্না না কেঁদে চল তো, খালি ঘুম আর খাওয়া। পোড়োবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতে একটা উটকো গন্ধ নাকে এসে ঠেকল। ভাগ্যিস আনন্দের কাছে একটা ধূপকাঠির বাক্স ছিল। ধূপকাঠি আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে ঘরের আশেপাশে আমরা ঘুরে দেখতে শুরু করলাম। দেখেই বোঝা যাচ্ছে বেশ বহু বছর হয়ে গেছে এখানে কোনো জনমানুষের পায়ের ছাপ পড়েনি। ঘরের আনাচে কানাচে মাকড়সার জাল, আসবাবপত্রে ধুলো জমে গেছে। পুরো বাড়িটাতে একবার টহল দিয়ে বুঝলাম কেউই নেই। কোনো ডাকিনি তো দূরের কথা, কোনো জীবজন্তুও চোখে পড়ল না। হলো তো, প্রমাণ হয়ে গেল। কই রে আনন্দ, হ্যাঁ? কোথায় তোর ডাইনি? হ্যাঁ, কিরে, কোথায় তোর ডাইনি বল? এভাবে তেনারা দেখা দেন না, জানিস না, তারা অশরীরী। আমি কিন্তু একটা উপায় জানি যা আমাদের এখানে কোনো অশরীরীর অস্তিত্ব বুঝতে আর তাদের সাথে কথা বলতে সাহায্য করবে। প্ল্যানচেট? একদম। আনন্দ এবার একটু গম্ভীর হয়ে যায়। দেখ বিমল, এইসব কিন্তু একদম ভালো নয়। অতৃপ্ত আত্মাদের নিয়ে এইভাবে মজা করা মোটেই ঠিক নয়। তোর কিন্তু তাদের শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই। হ্যাঁ, মজা করছে কে বললো? তুই জানিস কত সত্য ঘটনা আছে যেখানে প্ল্যান চেট করে আত্মা নামানো হয়েছে? যদি ভূতে বিশ্বাস করিস, প্ল্যান চেট নয় কেন? নাকি ভয় পাচ্ছিস? হ্যাঁ, কে বললো ভয় পাচ্ছি? বেশ, মোমবাতিও আছে, আর উপরের ঘরে দেখলাম একটা টেবিলও আছে, আর কিছু চেয়ারও রয়েছে দেখলাম। চল তাহলে গিয়ে বসা যাক। আমরা একটা টেবিলের চারপাশে বসলাম। প্ল্যানচেটের নিয়ম কানুনগুলো তোদের বলে দিই একটু। আমাদের এই মোমবাতির চারিদিকে হাতে হাত রেখে বসতে হবে, তারপর আত্মাকে আহ্বান করতে হবে। এর দুটো নিয়ম আছে। কেউ কেউ আত্মার সাথে কিছু অক্ষরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, কিন্তু আমাদের কাছে যেহেতু সেরকম কিছু নেই, আমি মাধ্যম হিসেবে কাজ করব। এই বাড়িতে যদি কোনো আত্মা থেকে থাকে, সে আমার মাধ্যমে তোদের সাথে যোগাযোগ স্থাপন করবে। আরে কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এর মানে কি জানিস?
সেই আত্মা তোর শরীরে প্রবেশ করবে। আত্মা যদি একবার কারোর শরীরে প্রবেশ করে তাকে কিন্তু এত সহজে তাড়ানো যায় না ভাই। আনন্দ, একটু থাম না বাপু, কিছু হবে না আমার। নে সবাই সবার হাত ধর দেখি। এবার চোখ বন্ধ করে আত্মার ব্যাপারে যা যা জানিস এক মনে ভাবতে থাক। আর যাই হয়ে যাক, চোখ কিন্তু খুলবি না কেউ। এই ঘরে যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার কথা শোনার অপেক্ষায় আছি। প্রথমে কিছু সময় ধরে বিমল আত্মাকে আহ্বান করে গেলেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টেবিলটা কেঁপে উঠল। ভীষণ ভয় পেলেও সেটা চোখে মুখে প্রকাশ করলাম না। এই বিমল, এইসব কিন্তু একদম ভালো হচ্ছে না বলে দিলাম। আমি কি করলাম? টেবিলটাকে নাড়াচ্ছিস কেন? হ্যাঁ দেখ, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না, এই বলে দিলাম। আমি কেন টেবিল নাড়াতে যাব? ওরা ঝগড়া করতে করতে হঠাৎ করেই মোমবাতির আলোটা নিভে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এবার প্রত্যেকেই আমরা বেশ ভয় পেয়ে যাই। কি হচ্ছে সব? মোমবাতিটা কেন ভালো? বিমল, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেক ভয় দেখিয়েছিস, থাম এবার। আরে ভাই, আমি কিছু করছি না, বিশ্বাস কর। আমি আগেই বলেছিলাম যে সব করিস না, এত বাড়াবাড়ি মোটেই ভালো নয়। রজত, মোমবাতিটা জ্বালা রে ভাই। পকেট থেকে দেয়াশলাই বের করে যেই একটা কাঠি জ্বালালাম, আমরা সবাই স্পষ্ট সেই আলোতে দেখতে পেলাম বিমলের ঘাড়ের ঠিক পাশে একটা কদকার পচা গলা মুখ। ভয়ে আতকে উঠে দেয়াশলাইয়ের কাঠিটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারে শুনতে পেলাম বিমলের চিৎকার। তারপর সব চুপ। আমি আবার মোমবাতিতে আগুন জ্বালাতেই দেখলাম বিমল চেয়ারে বসে বসে ফুঁসছে। বিমল, এই বিমল, কি হয়েছে রে তোর? এমন চিৎকার করছিলে কেন? আনন্দ বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ার সাথে সাথেই দমকা হাওয়ায় ঘরের সব জিনিসপত্র তছনছ হয়ে ভেঙে পড়তে শুরু করলো। এবার তোদের এক একটাকে দুটি টিপে মারব। চোখ লাল, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। এমন অবস্থায় বিমল কমলেশের দিকে হাত বাড়াতে যেতেই আনন্দ পকেট থেকে কিছু একটা বের করে বিমলের দিকে ছুঁড়ে মারে। বিমল চিৎকার করে টেবিলের উপর লুটিয়ে পড়ে। ভাই আনন্দ, ওটা কি ছিল? ওটা শুকনো লঙ্কার গুঁড়ো। আমার ঠাকুমা সবসময় বলতেন শুকনো লঙ্কার গন্ধ ভূত প্রেতেরা একদম সহ্য করতে পারে না। কিন্তু ভাই, ওই বুড়ির আত্মা কিন্তু এখনো ওর শরীরের মধ্যেই রয়েছে। শোন কমলেশ, তুই জলদি গিয়ে দড়ি নিয়ে আয়, ওকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেল। কমলেশ কোথা থেকে একটা দড়ি নিয়ে এসে বিমলকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। কিন্তু এখন কি করা যায় আনন্দ? বুড়ির আত্মা ওর শরীর থেকে বেরোবে কিভাবে? তোরা সবাই ওর উপরে নজর রাখ, যেন কোনোভাবে এই বাঁধন মুক্ত না হতে পারে। আমি আসছি এক্ষুনি। আনন্দ তাড়াতাড়ি করে ছুটে বেরিয়ে গেল। আনন্দ কিছুক্ষণের মধ্যে তারিণী জেঠুকে নিয়ে ফেরত এলো। ছেড়ে দে বলছি। বাবারা, তোদের বারবার সাবধান করেছিলাম, দেখলি তো কথা না শুনলে কি হয়। আচ্ছা কাকা, ওসব কথা না হয় পরে বলা যাবে। আপনি বলুন আমাদের বন্ধুকে কিভাবে এই বুড়ির কবল থেকে রক্ষা করব। বুড়িকে যখন সবাই পেটিয়ে মেরে ফেলে, তার মরদেহ এ বাড়ি থেকে কেউ বের করেনি, কেউ তার সৎকার করেনি। শুনেছিলাম তার দেহ নাকি এই বাড়িতেই পড়ে পড়ে পচেছিল, সেই জন্যই তার আত্মা এখন এই বাড়িতে আটকা পড়ে আছে। তোমাদের সেই হাড়গুলোর খোঁজ করতে হবে,
আর আশেপাশে বুড়ির কালো জাদু সামগ্রী আর পুঁথিপত্র সব জ্বালিয়ে ফেলতে হবে। তাহলেই বুড়ির আত্মা এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। অনেক খোঁজাখুঁজির পর ঘরের এক কোণ থেকে উদ্ধার করা হলো বুড়ির দেহাবশেষ। বাড়ির সমস্ত কালো জাদুর সামগ্রী একত্রিত করে তাতে আগুন লাগিয়ে দিলাম। কমলেশ, আমি আর আনন্দ দেখতে থাকলাম বুড়ি ও তার জাদুটোনার সামগ্রী ধীরে ধীরে ভস্মে পরিণত হচ্ছে। আগুন যখন নেবার পথে তখন বিমল চোখ খুলে তাকালো। ও বলল, আমি এখানে এভাবে বাধা অবস্থায় পড়ে আছি কেন? কি হয়েছে আমার? বলেছিলাম তোকে যে আত্মাদের সঙ্গে একদম মজা করতে নেই। ভালোয় ভালোয় প্রাণটা নিয়ে ফিরেছিস, নে চল এবার। সে রাতের ঘটনা আর কাউকেই জানায়নি। জানালে যে কেউ বিশ্বাস করবে না সেটা জানা কথা। আমরা যা নিজের চোখে দেখেছি তাকে কি করে অবিশ্বাস করি? ওই ঘটনার পর সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পরের দিন যে যার বাড়ি চলে গিয়েছিলাম। আর সেদিনের পর থেকে আত্মা বা পরলোক নিয়ে অবিশ্বাস বা মজা করার সাহস আমাদের কারোরই আর হয়নি।